আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেলের সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। হাইটেক পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কর সুবিধা বহাল থাকবে জানালেন প্রধানমন্ত্রী। সব বিভাগীয় শহরে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা। ভারতের সাথে চুক্তিতে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ বিএনপির। খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায় নিতে হবে হুঁশিয়ারি। বিএনপি ক্ষমতায় যেতে ভারতের দাসত্বে প্রস্তুত বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ অস্ত্রের মুখে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় দাবি। এবং টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারত সাউথ আফ্রিকার মহারণ ঘণ্টাখানেক পর জমজমাট ফাইনালের প্রত্যাশায় ক্রিকেট প্রেমীরা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। শিশুদের মানসিক স্বাস্থ্য বিষয়ে রাজধানীতে সেমিনারের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হাইটেক পার্ক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য আগের সব সুবিধা বহাল থাকছে। জাতীয় সংসদে অর্থ বিল পাশের আগে প্রস্তাবিত বাজেট নিয়ে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নীতির ধারাবাহিকতা রক্ষায় অর্থমন্ত্রী হলিডে পার্ক, হাইটেক পার্ক এবং SEZ এলাকায় উদ্যোক্তাদের জন্য মূলধনী যন্ত্র আমদানিতে শুল্ক প্রস্তাব করেছিলেন। এটা প্রত্যাহার করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না বলে আবারও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল, BRT সহ সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। সংসদকে জানান, ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ এবং প্রত্যেক বিভাগীয় শহরে পর্যায়ক্রমে মেট্রো রেল করবে সরকার। এই হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে 30 জুন 2024 তারিখের মধ্যে যে সকল প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে তাদের জন্য বিদ্যমান কর অব্যাহতির সুবিধা আমরা অব্যাহত রাখব। কারণ কর থাকবে না, যেটা কর দেওয়া হয়েছে সেটা তুলে দিতে হবে। বাংলাদেশ নিবন্ধিত সম্পূর্ণ নতুন কোম্পানি হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগ পূর্বক 30 জুন 2035 তারিখের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলে তাদেরও আমরা 10 বছরের জন্য নির্ধারিত হারে কর অব্যাহতির সুবিধা প্রদান করব। প্রস্তাবিত 2024-25 অর্থবছর বাজেটে অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কে নিয়োগপ্রাপ্ত ডেভেলপার কর্তৃক উন্নয়ন কার্য ব্যবহার্য পণ্য আমদানিতে যথাক্রমে 1% ও 5% কাস্টম শুল্ক প্রত্যাহারপূর্বক পূর্বের ন্যায় শূন্য বহাল রাখা সমীচীন বলে আমি মনে করি। এবং এই লক্ষ্যে জারিকৃত 4টি প্রজ্ঞাপন এই প্রয়োজনীয় সংশোধন আনা দরকার। এটা আনা হবে। আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রী এটা গ্রহণ করবেন। নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট। এক মাসের জমজমাট লড়াই শেষে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই অপরাজিত দল, সাউথ আফ্রিকা ও ভারত। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে খেলা। বৃষ্টি বা অন্যান্য কারণে প্রথম দিন খেলা শেষ না হলে রোববার থাকছে রিজার্ভ ডে। সাউথ আফ্রিকার সামনে প্রথম ICC বিশ্বকাপ জেতার হাতছানি। 2013-তে সবশেষ ICC টুর্নামেন্ট জেতা ভারতের সামনে গত নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সেরা সুযোগ। বার্বাডোস থেকে সাইদুর রহমান শামীমের রিপোর্ট। আয়োজক হিসেবে বিশ্বকাপ ফাইনালে থাকার স্বপ্ন ব্যর্থ হওয়ার পর এবার নিজেদের মাঠে ইতিহাসের সেরা ফাইনাল আয়োজনের চেষ্টা ত্রুটি রাখছে না ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ক্রিকেটের রাজধানী বার্বাডোস থেকে উঠে এসেছে স্যার গ্যারি সোবার্স, ওয়েসলি হল, ফ্র্যাঙ্ক ওরেল, জুয়েল গার্নার ও ম্যালকম মার্শালের মতো ক্রিকেট কিংবদন্তিরা। তাদের স্মৃতিধন্য কেনসিংটন ওভাল প্রস্তুত হচ্ছে ক্রিকেটের এক গ্র্যান্ড ফিনালের আয়োজনে।
আমি তৃতীয়বার বিশ্বকাপ জেতার আনন্দ উদযাপন করব। যে দল জিতবে তাদের হয়ে উল্লাস করব। দু দলই দীর্ঘদিন কাপ জেতে না, দু দলই চাপে থাকবে। যারা সেই চাপ অতিক্রম করবে কাপ তাদের হবে। বার্বাডোজের উইকেটে প্রচুর রান আছে। ফাইনালটা হাই স্কোরিং হবে। দর্শক ম্যাচ দেখে আনন্দ পাবে। ইউনিভার্সাল বব ছিলেন এবারের আসরে আইসিসির অন্যতম দূত। তার ভাষায় এবারের আসরে খালি হাতে ফিরবে না কেউই। উইকেট নিয়ে সমালোচনাকেও গ্রাহ্য নিতে চান না টি-20 ক্রিকেটের পোস্টার বয়। এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং আইসিসির জন্য উইন উইন সিচুয়েশন তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দলে পারফরমেন্স ভালো, আইসিসি যুক্তরাষ্ট্রের বাজার ধরতে পেরেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের মাঠে পারফরমেন্সে হতাশ আমি। তাদের ধারাবাহিকতার অভাব আছে। এই সীমাবদ্ধতা কাটাতে হবে। অন্যদিকে সেমিফাইনালে একতরফা জিতলেও দুই দল বার্বাডোজে পৌঁছার ভ্রমণ ক্লান্তি নিয়ে ফাইনালের আগের দিন অনুশীলনে জোর দেয়নি। প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলা সাউথ আফ্রিকার ছিল ঐচ্ছিক অনুশীলন। ফাইনাল মানে নতুন দিন, নতুন লড়াই। আমরা ফাইনালে উঠতে পেরে রোমাঞ্চিত, আনন্দিত। প্রতিপক্ষ হিসেবে ভারত খুবই শক্তিশালী ও অভিজ্ঞ, তবে আমরাও প্রস্তুত। আমাদের এই দলটি বেশ কিছুদিন একসাথে খেলেছে, ফলে পারস্পরিক বোঝাপড়া ভালো। কঠিন সময়ে কার কি ভূমিকা সেটা আমরা জানি এবং দলের প্রত্যেকেই নিজের ভূমিকা সম্পর্কে সচেতন। প্রতিপক্ষ দল নিয়ে পরিকল্পনা করেছি এবং সেই অনুযায়ী প্রস্তুতি আছে আমাদের। ম্যাচের আগের দিন ভোররাতে বার্বাডোজে পা রাখা ভারতীয় দল মাঠমুখোই হয়নি। সাঙ্গপাঙ্গ নিয়ে কেনসিংটন ওভালের উইকেট দেখেই প্রোটিয়াদের হারানোর ছক কষেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। গত এক বছরে আমরা টেস্ট, চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছি। 3 ফরম্যাটে এত ধারাবাহিক থাকা মোটেও সহজ নয়। আমরা ভালো খেলেছি। ফাইনালে ভালো খেলতে পারলে এবার বিশ্বকাপ আমাদের হবে। আমরা মানসিক, শারীরিক এবং স্কিলে ফাইনালে সেরা পারফর্ম করার জন্য প্রস্তুত। এবারে ফাইনালে আমরা প্রতিপক্ষের চাইতে ভালো খেললে জিততে পারি। সাউথ আফ্রিকা ও ভারত টুর্নামেন্টের সেরা দল হিসেবে ফাইনাল খেলছে। আশা করব এবার ফাইনালে আমরা সেরা খেলাটা খেলেই কাপ জিতব। অপরাজিত থেকে ফাইনালে ওঠা দুই দল ভারত টিমস র্যাঙ্কিং এর শীর্ষে। বিশ্বকাপের প্রথম ফাইনাল খেলা সাউথ আফ্রিকা 5-এ। তবে ফাইনালেই হবে এই হিসাব নিকাশের ফয়সালা। এক মাসের দুর্দান্ত লড়াই শেষে এবার মহাযুদ্ধের অপেক্ষা টি-20 বিশ্বকাপ ফাইনালে। টুর্নামেন্টের সেরা দুই দল ভারত ও সাউথ আফ্রিকা মুখোমুখি হচ্ছে ক্যারিবীয় ক্রিকেটের রাজধানী নামে খ্যাত বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে। দু দলের সামনেই আছে বিশ্বকাপ জয়ের হাতছানি। 2013 পর থেকে আইসিসির কোনো গুরুত্বপূর্ণ ট্রফি জিততে পারেনি ভারত, আর বিশ্বকাপে সাউথ আফ্রিকার এটাই প্রথম ফাইনাল খেলা। অনেকেই বলছেন মানসিক চাপ উতরে যে দলটি সেরা খেলা খেলবে তাদের হাতেই উঠবে বিশ্বকাপ ট্রফি। তবে ক্রিকেট ভক্তরা চাইছেন একটি জমজমাট উপভোগ্য ফাইনাল। তার মাধ্যমেই শেষ হবে টি-20 বিশ্বকাপের নবম আসরে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ব্রিজটাউন, বার্বাডোজ। টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকার চেয়ে ভারতকে এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। আজ রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত সাউথ আফ্রিকা। টি-20 বিশ্বকাপের 2 ফাইনালে ভারত সাউথ আফ্রিকা এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত। বিস্তারিত তানভীর আহমেদের রিপোর্টে। ফাইনালে ওঠার পথে ভারতের যাত্রা কঠিন ছিল না। একচ্ছত্র আধিপত্য দেখিয়ে গ্রুপ পর্ব, সুপার 8, সেমির বাধা পার করে ফাইনালে পা রেখেছে রোহিত কোহলিরা। রঙিন পোশাকে আইসিসির ইভেন্টে টানা দ্বিতীয়বার ফাইনালে ভারত। 2007 সালের পর এই প্রথম টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ইংলিশ ব্যাটাররা। ফাইনালে ব্যাটিং বোলিংয়ে ভারতকে এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। তবে সাউথ আফ্রিকারও সুযোগ দেখছেন তিনি। আমরা চাই ভালো ফাইনাল হোক, বাট সব কিছু মিলিয়ে সাউথ আফ্রিকা যেভাবে খেলছে চমৎকার ক্রিকেট খেলেছে, বাট ইন্ডিয়া কিছু হলে এগিয়ে থাকবে, এটা অবশ্যই। কারণ ইন্ডিয়া যদি মানে পরিপূর্ণ দল, বরাবরই তারা পরিপূর্ণ দল থাকে, একটা হোঁচট খেয়ে যায় টপ খেলতে খেলতে, তো ওইটা হয়তো হতেই পারে টি-20 ফরম্যাটে একদিনের 2 ওভারে খেলা চেঞ্জ হয়ে যায়, তো অবশ্যই ইন্ডিয়া এগিয়ে থাকবে। বাট সাউথ আফ্রিকা ভালো ক্রিকেট খেলছে। দুটি সেমিফাইনাল এক পেশে হলেও জমজমাট ফাইনালের প্রত্যাশা করছেন বাংলাদেশের সাবেক পেসার শান্ত। ফাইনালে দুইটা বেস্ট টিমই উঠে, তো আশা করি ভালো খেলাবে। বিকজ সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাকও চমৎকার বোলিং করছে, ইন্ডিয়ারও চমৎকার করছে। দুই দলই ভালো
পারফর্ম করছেন, তারা ভালো শেপে আছে, দুই দলের ব্যাটসম্যানরাও কিন্তু ফর্মে আছেন। সো প্রেডিকশন করা ভেরি ডিফিকাল্ট, বাট যদি আপনি বলেন আমি বলবো যে 50-60, ইন্ডিয়া 60, সাউথ আফ্রিকা 50। 11 বছর পর ভারত আইসিসির কোনো ট্রফি জিতবে নাকি প্রথমবারের মতো বিশ্বসেরার শিরোপা উঁচিয়ে ধরবে সাউথ আফ্রিকা? সেই প্রশ্নের উত্তর মিলবে শনিবার। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। ইতিহাসের সবচেয়ে বেশি 20 দল নিয়ে আয়োজিত এবার টি-20 বিশ্বকাপ শেষ হচ্ছে সাউথ আফ্রিকা ও ভারতের ফাইনালের মধ্য দিয়ে। দুই দলই অপরাজিত থেকে এসেছে শিরোপা নির্ধারণী মঞ্চে। গ্রুপ পর্বে লো স্কোরিং ম্যাচ জিতলেও সুপার 8 ও সেমিফাইনালের দাপট দেখিয়ে প্রথমবারের মতো ফাইনালে এসে শিরোপা জয়ের প্রত্যাশায় প্রোটিয়ারা। আর উপমহাদেশের ক্রিকেট পরাশক্তি ভারত প্রস্তুতি নিচ্ছে শিরোপা পুনরুদ্ধারের। আদিল আহমেদ শানের রিপোর্ট। 29 দিন ব্যাপী আইসিসির মেগা ইভেন্টের শেষ পর্বে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে তার সেরা দুই ফাইনালিস্ট। নবম আসরে শিরোপা জয়ের জন্য শনিবার রাত 8:30টায় বারবাডোসে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও টিম ইন্ডিয়া। গ্রুপ পর্ব, সুপার 8 ও সেমিফাইনালের গণ্ডি প্রথমবার পেরিয়ে চোকার শব্দের সাপমোচন এইডেন মার্করামের সাউথ আফ্রিকা। আসর শুরুর আগে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে বি গ্রুপে খেলতে নামে প্রোটিয়ারা। বি গ্রুপে নর্থসের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জেতে তারা। এরপর নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালের সঙ্গে খাদের কিনারা থেকে ম্যাচ বের করে সুপার 8-এ টিম সাউথ আফ্রিকা। সুপার 8-এর দুই আয়োজক যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দাপটের সঙ্গে সেমিতে সাউথ আফ্রিকা। শেষ চারে আফগানদের রূপকথা থামিয়ে 32 বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে নেলসন ম্যান্ডেলার দেশের ছেলেরা। এর আগে যা করে দেখাতে পারেননি ডি ভিলিয়ার্স, গ্যারি ক্রিস্টেন ও জ্যাক ক্যালিসের মতো লিজেন্ডরা। ওদিকে 2007-এর চ্যাম্পিয়ন ভারত 2014-র পর আর ফাইনালে ওঠেনি। এই গ্রুপ থেকে আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করলেও নবাগত কানাডার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় রোহিত শর্মার দলকে। দ্বিতীয় পর্বে গ্রুপ 1-এ আফগানিস্তান, বাংলাদেশ ও সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাত্তাই পায়নি টিম ইন্ডিয়ার কাছে। দ্বিতীয় সেমিফাইনালেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কোন ঠাসা করে বিদায় ঘণ্টা বাজায় ভারতীয় দুই স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। মাসব্যাপী টুর্নামেন্টের রোড টু ফাইনালে সাউথ আফ্রিকা ও ভারত। যখন শিরোপার পুনরুদ্ধারের মিশনে রোহিত কোহলিরা, তখন রূপালী ট্রফিতে পাখির চোখ সাউথ আফ্রিকার। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বিশ্বকাপের সব আপডেট নিয়ে নিউ গেট প্যাভিলিয়নে আছেন রাহুল রায়, সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাহুল, আজকের ফাইনাল ম্যাচ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? হৃদয়, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু পুরো বিশ্বকাপ জুড়েই বিভিন্ন সময়ে রিপোর্টিংয়ের মাধ্যমে কিংবা কখনো লাইভ রিপোর্টিংয়ের মাধ্যমে আমরা জানিয়েছি যে কী কী তথ্য, সর্বশেষ তথ্যগুলো আপনাদের মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দিয়েছি। আজকে ফাইনাল ম্যাচ আর কিছুক্ষণ পরে সেই মহেন্দ্রক্ষণ রাত 8:30টায় বাংলাদেশ সময় শুরু হবে সেই ফাইনাল, ভারত এবং সাউথ আফ্রিকা। আমরা দেখছিলাম এখানে বিভিন্ন টিভি চ্যানেল, শুধু আমাদের দেশেই না, আমরা কিন্তু দেখেছি যে ইন্ডিয়ান যে ক্রিকেট টিভি চ্যানেলগুলো রয়েছে, পাকিস্তান, এমনকি অন্যান্য দেশের টিভি চ্যানেলগুলোতে টক শো হচ্ছে এবং সেখানে সাবেক খেলোয়াড়রা এসে তারা এই যে ফাইনাল নিয়ে, ফাইনাল পূর্ববর্তী চুলচেরা বিশ্লেষণ করছে। যে বিষয়গুলো উঠে এসেছে, যে সবাই একটি কথা বলছে যে ইন্ডিয়া এর আগে দুটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে, 50 ওভার্স ওয়ানডে, মানে এই আইসিসির এই ক্রিকেট ক্যালেন্ডারে। আবার টেস্ট চ্যাম্পিয়নশিপও দুটোতেই ফাইনালে গিয়ে তারা হেরেছে। আবার সাউথ আফ্রিকা, তারা এর আগে ওয়ানডে এবং টি-20 সহ তারা 7টি সেমিফাইনাল খেলেছে, একবারও ফাইনাল খেলতে পারেনি। তাই তারা বলছে যে ফাইনাল ম্যাচটা যদি ব্যাটে বলে বিবেচনা করা হয়, সেই তুলনায় কাগজে কলমে ইন্ডিয়া হয়তোবা শক্তিশালী, কিন্তু সাউথ আফ্রিকাও ছেড়ে কথা বলবে না। কিন্তু সবাই একটি কথা বলছে যে ফাইনাল ম্যাচ সবসময় প্রেশার ম্যাচ, একটা স্নায়ুর ম্যাচ হয়ে যায়। এই প্রেশার ম্যাচটা যারা ওভারকাম করতে পারবে তারাই হয়তোবা শেষ হাসি হাসবে। কেউ বলছে যে এই ওয়েস্ট ইন্ডিজে ভ্যারাইটিস পিচের যে ক্যারেক্টার, সেই তুলনায় বারবাডোস একটি স্পোর্টিং পিচ, এখানে ভালো রান হয়। এবং স্পোর্টিং পিচ ওই অর্থে বলা হচ্ছে যে শুধু রানের জন্য না, এখানে প্রথম দিকে পেসাররা ভালো সুইং পায় এবং মাঝামাঝি সময়ে কিন্তু স্পিনাররা বেশ ভালো টার্ন পায়। আবার একইভাবে যদি ব্যাটসম্যানের স্কিল থাকে, ব্যাটারের স্ট্রোক থাকে, সে কিন্তু রানও করতে পারে। যার কারণে বলা হচ্ছে যে সব দিক দিয়ে ফাইনালে একটি ভালো মঞ্চ, ভালো ব্যাটে বলে লড়াই হবে সব কিছু মিলিয়ে। তবে যেটি
কিছুটা আতঙ্ক রয়েছে, যে বৃষ্টির আতঙ্ক। আমরা দেখেছি যে বৃষ্টি ভীতি অনেকগুলো ম্যাচেই কিন্তু বৃষ্টি এই ফাইনাল ম্যাচটিকে বাধাগ্রস্ত করেছে। তবে সবাই চাইছে যে একটি জমজমাট ম্যাচ হোক, যেটি বারবার বলছে যে আসলে একটি ইতিহাস রচনার ম্যাচ সাউথ আফ্রিকার জন্য। প্রথমবারের মতো ফাইনাল খেলছে, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, ইতিহাস রচনা। অন্যদিকে ইন্ডিয়া জানেন যে ক্রিকেটে পরাশক্তি, 2013-র পরে তারা আইসিসির কোনো ট্রফি পায়নি এবং এই ক্যালেন্ডারে এটি তৃতীয় ফাইনাল তাদের জন্য। যে করেই হোক তারাও চাইছে যে একটি ওয়ার্ল্ড কাপ ট্রফি তারা পাওয়ার জন্য। রোহিত শর্মা অধিনায়ক, হয়তো এটি তার শেষ ওয়ার্ল্ড কাপ, এবং কোচ রাহুল দ্রাবিড়ও ঘোষণা দিয়ে দিয়েছে যে এই ওয়ার্ল্ড কাপের পরে তিনি আর থাকবেন না। তারাও আসলে চাইছে যে যে কোনোভাবেই হোক তারা তাদের বিদায়টা আসলে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা উঁচিয়ে ধরেই হোক। হৃদয়। রাহুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, রাহুল রয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নিউ কেয়ার প্যাভিলিয়ন থেকে। এবার অন্যান্য খবর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব আছে এবং থাকবে, তবে বিএনপি ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতে প্রস্তুত। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় আওয়ামী লীগ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা। ঢাকার বিভিন্ন স্থান থেকে সভায় যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় দলের কেন্দ্রীয় নেতারা বিএনপি জামায়াতকে হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের নামে রাজপথে অগ্নিসন্ত্রাস মেনে নেবে না দেশের জনগণ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্বের সম্পর্ক, আর ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতে প্রস্তুত বিএনপি। সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান, ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের। আমরা বন্ধু আছি, বন্ধু থাকব। বিদেশে আমাদের সবাই বন্ধু, আমাদের প্রভু কেউ নেই। তারেক রহমানকে দেশে এনে বিচার করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ লন্ডনে বসে দেয়া কর্মসূচি মানে না। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে, ওই উইকেট বা নতুন উইকেট আসে, নতুন নেতৃত্ব পাঠা ফরমান আকারে। এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন। লন্ডনে বসে নেতা বানায়, লন্ডনে বসে কর্মসূচি দেয়। শেখ হাসিনা সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণের নীতিমালা মানা হচ্ছে না। নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে কমানো এবং বাড়ানোর কথা, তা না করে তেল বিক্রিতে নির্দিষ্ট লাভের চেয়ে বেশি রাখা হচ্ছে। সরকার তার নিজের করা নীতি নিজেই মানছে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নির্ধারিত লাভ রেখে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেল এবং এলপি গ্যাসের দাম ঠিক করা হয়। আন্তর্জাতিক বাজারে এই দুই পণ্যই সাধারণত একসাথে বাড়ে বা কমে। কয়েক মাস ধরে দুটি পণ্যের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় এলপি গ্যাসের দাম কমিয়েছে বিইআরসি, কিন্তু একই প্রেক্ষাপট হলেও পরপর 2 মাস জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিপিসি। গত 2 মাসে ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি 1 টাকা 75 পয়সা আর পেট্রোল অকটেনে 5 টাকা করে বাড়ানো হয়েছে। একই সময় এলপি গ্যাসের দাম কমানো হয়েছে কেজিতে 6 টাকা 63 পয়সা। এই যে প্রথম ঘোষণাটা যে দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ডিজেলের মূল্য চেয়ে পেট্রোল অকটেনের মূল্য 10 টাকা বেশি হবে। প্রথম ঘোষণাতেই ডিজেল যখন 109 টাকা হলো, তখন 119 টাকা 108 টাকা ছিল, 118 টাকা হওয়া উচিত ছিল, সেখানে 128 টাকা বা 127 টাকা করা হয়েছে। অর্থাৎ সরকার, কিন্তু এটাই হচ্ছে অসুবিধা, সরকার নিজের ঘোষণা দিয়ে নিজেই সেটা ভঙ্গ করছেন। এটা অন্যায়ভাবে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। সেই স্বচ্ছতাটা নেই, স্বচ্ছতার অভাব। এই স্বচ্ছতার অভাব হলেই মানুষের অবিশ্বাস সৃষ্টি হয়।
এবং তার যেই কারণেই আজকে এলপিজির দাম কমছে, তেলের দাম বাড়ছে, এই যে সন্দেহ, এই যে মানুষের একটা অবিশ্বাস, সেটা সৃষ্টি হচ্ছে। বিআরসি যেহেতু এলপিজির দাম করছে, সেটা কিন্তু একটা ট্রান্সপারেন্সি আছে, সেখানে তারা সম্পূর্ণ ফর্মুলাটা দিচ্ছে, কোনটার কম্পোনেন্টের জন্য কি দাম ধরেছে সেগুলো বলছে। তো সরকার যদি তেলের মূল্য বাজার মূল্যের সাথে সম্পর্কযুক্ত করে, ঘোষণাটা সরকার না দিয়ে বিআরসির মাধ্যমে দেওয়াই সঠিক। নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশে কমানোর কথা, আর বাড়লে বাড়ানো হবে। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ শুরুর প্রথম থেকেই সে নিয়ম মানা হয়নি। জুলাই মাসের দাম কমানো হবে না বাড়ানো হবে, সেই প্রতীক্ষায় ভোক্তারা। রফিকুল বাশা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সমালোচকদের জবাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয়ের আশা, ট্রাম্পের সাথে বিতর্কে ভালো না করার কথা স্বীকার। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকারের কাছে দেশ ও গণতন্ত্র কিছুই নিরাপদ নয়। সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি ও সঠিক চিকিৎসা হচ্ছে না, তাই সরকার পতন ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নেই। এজন্য রাজপথে আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। নেতারা বলেছেন, খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। আক্তার হোসেনের রিপোর্ট। প্রায় ৮ মাস পর আবারও সরব বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে রাজপথে আরও তীব্র আন্দোলন গড়ার প্রত্যয় দলের নেতাকর্মীদের। সমাবেশে নেতারা অভিযোগ করেন, সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতেই খালেদা জিয়াকে মৌলিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কি অভিযোগ আসলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে? আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া জনপ্রিয়। আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে, আর এই দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। কিন্তু তাকে মুক্ত করতে হবে শুধুমাত্র পদের কারণে আনবো বক্তৃতা দিয়ে ঠিকান্ত করতে হবে না। বক্তৃতায় মুক্তি মিলবে না, বক্তৃতায় দেশ স্বাধীন হয় নাই, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। হাজার কণ্ঠে বলি খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন, ঘরাবেন ইত্যাদি স্লোগান দেয়। খালেদা জিয়াকে আমাকে এই কথা শুনিয়ে কোনো লাভ নাই। আমাদেরকে তৈরি হতে হবে। খালেদা জিয়া মানে গণতন্ত্র, খালেদা জিয়া মানে এদেশের স্বাধীনতা। সমাবেশে ভারতের সাথে বিদ্যমান সম্পর্ক নিয়েও সমালোচনা করেন বিএনপি নেতারা। ভারতের সঙ্গে চুক্তি করেছে, এই চুক্তিকে যারা বারবার করে আমরা শুধু নই, আজকে দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ আছেন, তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী, স্বার্থের বিরোধী। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন 154টা নদীর পানি আমরা চাই, আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান চাই। তা না করে এই সরকার তারা সব কিছুই বেরিয়ে দিয়ে এসেছে। নেতারা বলেন, সব সংকটের মূলে এই সরকার। অবৈধ সরকারকে হঠাতে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত বাজেটে পর্যটন ব্যবসায় নতুন করে 15% কর আরোপকে কফিনে পেরেক ঠোকার সাথে তুলনা করেছেন পর্যটন উদ্যোক্তারা। এ থেকে বেরিয়ে এসে পর্যটন খাতকে উৎসাহ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। একই সাথে আরোপ করা 15% কর প্রত্যাহারের দাবিতে 3রা জুলাই মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন পর্যটন উদ্যোক্তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। পর্যটন ব্যবসার সাথে যুক্ত ট্যুর অপারেটরদের সেবার উপর 15% কর আরোপ করেছে সরকার। ইতিমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এনবিআর। এমন অবস্থায় জরুরি গোলটেবিল বৈঠক আয়োজন করে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টপ। ইনবাউন্ড ট্যুরিজমের উপরে সাংঘাতিক রকম একটা হ্যাম্পার পড়বে, যে এত কস্ট দিয়ে আসলে মানুষ এখানে যেতে পারবে না। এখানে আমরা 15% ব্যাট এটা ইনক্লুড করব। অন্য দেশ থেকে আমাদের দেশের অ্যাক্সেসটা বেড়ে যাবে, তখন সেই ইউরোপ ডিসিশন নিতে পারে, সেই বাংলাদেশে আসবে না। একটা যদি প্যাকেজের দাম হয় 1 লাখ টাকা, তাহলে 15,000 টাকা এটার উপর ভ্যাট ইম্পোজ হচ্ছে। আমরা যে সার্ভিসগুলো কিনে থাকি প্রতিটাই আমরা ভ্যাট দিয়ে কিনছি, এর উপরে যদি আবার ভ্যাট দিতে হয় ট্যুর অপারেটরদেরকে,
তাহলে এটা পর্যটন ব্যয়কে আরো বেশি করে ফেলবে। পর্যটন খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় তুলে ধরেন এ খাত সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা। হু ইজ এ ট্যুর অপারেটর? ইউ ডোন্ট নো, বাট ইউ আর ইম্পোজিং ট্যাক্স। আপনি তো জানেনই না ট্যুর অপারেটরকে, সরকার জানেন? সরকারকে আপনি লিগেলি এই পয়েন্টগুলোতে ধরতে হবে। সরকার উপলব্ধি করতে পেরেছেন যে এটা একটা অসম্ভব প্রফিটেবল সেক্টর, না হলে ভ্যাট আরোপ করলো এভাবে নিশ্চয়ই নজরে পড়েছে। দ্বৈত কর নিতে যদি দ্বৈত কর আরোপ করা হয়, এটা ইল্লিগাল, এটা অন্যায়। এই অন্যায়ের প্রতিকার আমি কেন পাবো না? আপনাদের তো খুবই ন্যায্য কথাই বলছি আমরা। আল্লাহ যেহেতু আগামী 3 তারিখ মানববন্ধন করব সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে। পর্যটন যদি চলতে চান, মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ পূর্ণ করতে চান, সরকারি কর্মকর্তারা এই জিনিসটুকু আমাদের কফিনি পেরেক না ঠকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। গোল টেবিল বৈঠকে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা এবং টবের বর্তমান ও সাবেক সভাপতি উপস্থিত ছিলেন। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। শুক্রবার পর্যন্ত 30,000-এর বেশি হাজি দেশে ফিরলেও এখন পর্যন্ত শতাধিক লাগেজের হদিস মিলছে না। নিখোঁজ রয়েছেন এক বাংলাদেশি হাজি। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে 18 ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সৌদি সরকার। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। উন্নত হজ ব্যবস্থাপনায় একসাথে কাজ করার কথা জানিয়েছে সৌদি আরব ও বাংলাদেশ। মক্কায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ে সৌদি হজ ও উমরা উপমন্ত্রী ডক্টর আল হাসান আল মানখারা মিনা, মুজদালিফা, আরাফায় অব্যবস্থাপনায় জড়িত সৌদি মুআল্লিমদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। মিনায় স্থান কম দিয়েছে, থাকার জন্য টেন্ট ছোট দিয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আরাফা থেকে মুজদালিফা গমনের বাস দেরিতে দিয়েছে, অনেক হজযাত্রীকে মুজদালিফায় দেরিতে যেতে হয়েছে। এই বিষয়গুলি আমি মাননীয় হজ ও উমরা উপমন্ত্রীকে অবহিত করেছি। পানির স্বল্পতা ছিল জামায়াতে, সে বিষয়টিও ওনাকে অবহিত করেছি। সৌদি মুআল্লিম কর্তৃক কোনো হজযাত্রীর যদি কষ্ট হয়ে থাকে, এটা প্রমাণিত হয়, তিনি তাদেরকে কঠোর শাস্তি দিবেন। খেদমা, তাকওয়া এবং জিলহজ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবে নেশা জাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে। এছাড়া বারাকাত ট্রাভেল অ্যান্ড ট্যুরস এজেন্সি সহ 18টি বেসরকারি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরব ও বাংলাদেশ কর্তৃপক্ষ। আমরা 18টি অভিযোগ এই পর্যন্ত পেয়েছি যে খিদমা এজেন্সি এবং তার অধীনে জিলহজ আর তাকওয়া এরকম কয়েকটা এজেন্সি মিলে বাংলাদেশ থেকেই যখন তারা রওনা হয়েছিল, তাদের 30টি লাগেজে চেক ইন করার সময় 30টি লাগেজে নেশা জাতীয় জিনিস পাওয়া যায়। তো এই ধরনের কার্যক্রমের জন্য তাদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জের মোহাম্মদ তাজুল ইসলাম নামে এক হজযাত্রী মিনা থেকে ফেরার পথে নিখোঁজ হন। এখনও তার সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ মিশন। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথমবার সরাসরি বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেকটা ধরাশায়ী হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিতর্কে ভালো করতে না পারায় বিরক্ত তার দল ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মীরা। বিতর্কে ভালো করতে না পারার বিষয়টি বাইডেন নিজেও স্বীকার করেছেন। তার বয়স হয়েছে বলে স্বীকার করলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত বাইডেন দেননি। বিতর্কে ভালো করতে না পারায় তুমুল সমালোচনার জবাবে জো বাইডেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিনেমা, সিরিজ ও অনুষ্ঠান। ঈদুল আজহা উপলক্ষে প্ল্যাটফর্মটিতে মুক্তি পেয়েছে আলোচিত শিশুতোষ চলচ্চিত্র আম কাঁঠালের ছুটি। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ নুরুজ্জামান। শরীফুদ্দিনের মইন্না ভাই বল্লা রাশি ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবায়ের, লিওন, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা সহ অনেকে। এর মধ্যে সিনেমাটি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।
এবার নিটল ডাটা বিশেষ সংবাদ। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। শিশুদের যেন কেউ অপরাধে যুক্ত করতে না পারে, সেক্ষেত্রে কার্যকর সুরক্ষার ব্যবস্থা করার উপরও জোর দিয়েছেন তারা। রাজধানীতে সেমিনারে বক্তারা বলেছেন, শিশুদের মোবাইল ফোন আসক্তি কমাতে বিকল্প তৈরি করে দিতে হবে। নাজিব বেকের রিপোর্ট। শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়ে সেমিনার। জাতীয় শিশু একাডেমিতে গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি আয়োজিত সেমিনারে শিশুদের মোবাইল আসক্তির নেতিবাচক দিক তুলে ধরেন বক্তারা। কথা বলার একটা সুযোগ শিক্ষকদেরও এই ওপেননেসটা বাচ্চাদের জন্য রাখা দরকার। শিশুরা যেন প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে ফাঁদে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। শিশুদের সুরক্ষায় নীতি নির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার উপরও জোর দেন তারা। শিশুরা অপরাধে যুক্ত করছি আমরা, তাদেরকে ভাড়া খাটাচ্ছি বা কিশোর অপরাধ বলছি বা গ্যাং কালচার এগুলো হচ্ছে, আমাদের একটার সঙ্গে অপরটা জড়িত। সেগুলো হোলিস্টিক দৃষ্টিকোণ থেকে যারা পরিষেবাদের আছে তারা দেখবেন এবং আমাদের সবগুলোকে সুষমভাবে এগিয়ে যেতে হবে। আমরা শুধু বড়দের কথাগুলি বলছি, আমরা ছোটদের কথাগুলো বলতে পারছি না। তো সময় এসেছে এই ছোটদের কথা শোনা এবং ছোটদের মতো করে একটা নতুন রূপরেখা তৈরি করা। সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিশুদের মোবাইল ফোনের আসক্তি কমানোর করণীয় নিয়েও আলোচনা করেন বক্তারা। শিশুদের অতিরিক্ত মানসিক চাপ না দেওয়ার আহ্বান জানান তারা। চাপ তো করতেই হবে, সেটা যেন সহনীয় পর্যায়ে, একেবারে অতিরিক্ত চাপ দিয়ে ফার্স্ট হতেই হবে, একেবারে এই যে চাপ দেওয়া ইতে করতে গিয়ে যে বাচ্চারা কি অত্যাচার করে। এই যে একটা বাচ্চা স্কুলে যায়, এই বড় ব্যাগ, বড় ব্যাগ কিন্তু ঘাড়ে নিয়ে আসে। হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স HBBর সহযোগিতায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক সচিব ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আবু আলম শহীদ খান এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। এবার কৃষি সংবাদ। মাত্র 2টি গাড়ল দিয়ে যাত্রা শুরু করলেও এখন খামারে 600 গাড়ল রয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার খামারে নাসিরুল ইসলামের খামারে। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে বড় পরিসরে গাড়লের খামার করে তুলেছেন তিনি। গাড়লের মাংস সুস্বাদু ও চামড়ার চাহিদা থাকায় লাভবান হচ্ছেন খামারি। এবার প্রকৃতি সংবাদ। বিনোদন প্রেমীদের আকর্ষণে পরিণত হয়েছে জেলা সদরের একমাত্র বিনোদন কেন্দ্র শরীয়তপুর পার্ক। শুধু ঈদ পার্বণই নয়, ছুটির দিন সহ এখন যে কোনো উৎসবেই শিশু কিশোর ও অভিভাবকরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন পার্কটিতে। অসচ্ছল, এতিম এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে পার্কে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্বরূপ বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। নারীদের আন্তর্জাতিক জনকল্যাণমূলক সংগঠন ইনার হুইল আয়োজিত ইনার হুইল ডিস্ট্রিক্ট 345-এর 10ম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে শুভেচ্ছা বক্তব্যে তিনি বাংলাদেশে নারী ক্ষমতায়নের সাফল্যের কথা তুলে ধরেন। আয়োজনে সভাপতিত্ব করেন ইনার হুইল ডিস্ট্রিক্ট 345-এর 2023-2024 মেয়াদের চেয়ারম্যান শারমিন রহমান। আয়োজনে ইনার হুইলের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাইমা শাখাওয়াত 2024-2025 মেয়াদে ইনার হুইল ডিস্ট্রিক্ট 345-এর নবনির্বাচিত চেয়ারম্যান ফারহা নাজ কায়ুমকে বরণ করে নেন।